স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, সার্বভৌমত্ব একটি বিবর্তনশীল ধারণা ব্যাখ্যা করো। এটা তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে উত্তরটা আলোচনা করছি, দেখো। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের মাইনরের সিলেবাস কিন্তু সেম এবং এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, প্রশ্নটা আছে কি, সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা ব্যাখ্যা করো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। ভূমিকাতে কি লিখবে? রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের সেই চরম ও পরম ক্ষমতাকে বোঝায় যার দ্বারা রাষ্ট্র অভ্যন্তরীণ ক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী এবং বাহ্যিক ক্ষেত্রে অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। তবে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সাথে সাথে সার্বভৌমত্বের এই ধারণাটি স্থির থাকেনি, বরং এটি প্রতিনিয়ত পরিবর্তিত ও পরিমার্জিত হয়েছে। তাই রাষ্ট্রবিজ্ঞানী গেটেল যথার্থই বলেছেন, সার্বভৌমত্বের ওই ইতিহাস হলো রাজনৈতিক বিবর্তনের ইতিহাস। এবারে সার্বভৌমত্বের বিবর্তন, সার্বভৌমত্বের ধারণার বিবর্তন। প্রথম পয়েন্ট হচ্ছে ধ্রুপদী বা নিরঙ্কুশ সার্বভৌমত্বের ধারণা। এখানে কি বলা হচ্ছে দেখো, সার্বভৌমত্বের ধারণার প্রথম বিকাশ ঘটে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে আধুনিক জাতিরাষ্ট্র গঠনের সময়। এই পর্যায়ে সার্বভৌমত্বকে শাসকের চরম, অসীম ও অবিভাজ্য ক্ষমতা হিসাবে দেখা হতো। 1576 সালে ফরাসি দার্শনিক যা বোধা প্রথম সার্বভৌমত্বের আধুনিক সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সার্বভৌমত্ব হল নাগরিক ও প্রজাদের ওপরে রাষ্ট্রের এক চূড়ান্ত ক্ষমতা যা আইনের দ্বারা নিয়ন্ত্রিত নয়। পরবর্তীকালে টমাস হবস তার লেভিয়াথান গ্রন্থে এবং অস্টিন তার আইনি তত্ত্বে এই একত্ববাদী ধারণাকেই সমর্থন করেন। তাদের মূল বক্তব্য ছিল, সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্রের হাতে এমন একচ্ছত্র ক্ষমতা থাকা প্রয়োজন যার বিরোধিতা করার অধিকার কারো থাকবে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে জনগণ, পরের পয়েন্ট, জনগণ বা গণতান্ত্রিক সার্বভৌমত্বের ধারণা। অষ্টাদশ শতাব্দীতে রাজতন্ত্রের পতন এবং গণতান্ত্রিক চেতনার উন্মেষের ফলে সার্বভৌমত্বের একত্ববাদী ধারণাটি চ্যালেঞ্জের মুখে পড়ে। এই সময় জন লক এবং রুসোর মতো দার্শনিকরা প্রচার করেন যে সার্বভৌমত্ব ক্ষমতা কোনো শাসকের ব্যক্তিগত সম্পত্তি নয়। সার্বভৌমত্ব কি শাসকের ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং এর প্রকৃত মালিক জনগণ। রুসো তার বিখ্যাত সাধারণ ইচ্ছা তত্ত্বে বলেন, সার্বভৌমত্ব জনগণের সম্মিলিত ইচ্ছার প্রকাশ। তিনি বলেন, সার্বভৌমত্ব হলো সাধারণ ইচ্ছার প্রয়োগ। এর ফলে সার্বভৌম শাসকের হাত থেকে স্থানান্তরিত হয়ে জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত হলো এবং সাংবিধানিক আইনের দ্বারা রাষ্ট্রের ক্ষমতা সীমাবদ্ধ হলো। পরের পয়েন্ট, বহুত্ববাদী সার্বভৌমত্বের ধারণা। বিংশ শতাব্দীর শুরুতে সমাজ ও অর্থনীতির জটিলতা বৃদ্ধির সাথে সাথে একদল রাষ্ট্রবিজ্ঞানী দাবি করেন যে রাষ্ট্রই সমাজের একমাত্র প্রতিষ্ঠান নয়। ল্যাস্কি, বার্কার, ম্যাকাইভারের মতো বহুত্ববাদীরা যুক্তি দেন যে পরিবার, চার্চ বা ট্রেড ইউনিয়নের মতো সংঘগুলো মানুষের জীবনের সমান গুরুত্বপূর্ণ। তাই সার্বভৌমত্ব ক্ষমতা কেবল রাষ্ট্রের একার হাতে কুক্ষিগত থাকতে পারে না, তা সমাজের বিভিন্ন সংঘের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। অধ্যাপক ল্যাস্কি তার বিখ্যাত উক্তিতে বলেন, যেহেতু সমাজ যুক্তরাষ্ট্রীয়, তাই কর্তৃত্ব যুক্তরাষ্ট্রীয় হতে বাধ্য। এই
মতবাদ সার্বভৌমত্বকে অসীম ক্ষমতার বদলে একটি নমনীয় ও বিভাজ্য ধারণা হিসাবে প্রতিষ্ঠা করে। তারপরে হচ্ছে দেখো বিশ্বায়ন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে। আবারও বলছি, তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। দেখো, বর্তমানে একবিংশ শতাব্দীতে বিশ্বায়ন, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের গুরুত্ব বৃদ্ধির ফলে সার্বভৌমত্বের সনাতন ধারণাটির আমূল বদলে গেছে। জাতিসংঘ বা বিশ্ব বাণিজ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংগঠনগুলোর নীতি মেনে চলায় রাষ্ট্রের অবাধ ক্ষমতা এখন অনেকটাই সংকুচিত। আজকের দিনে কোনো রাষ্ট্রই তার সীমানার ভেতরে যা খুশি তাই করতে পারে না। বর্তমান তাত্ত্বিকদের মতে সার্বভৌমত্ব এখন আর চরম ক্ষমতা নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দায়িত্বশীল ক্ষমতা হিসাবে বিবেচিত হচ্ছে। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, ষোড়শ শতকে যা বোদার নিরঙ্কুশ ক্ষমতা থেকে শুরু করে আজকের বিশ্বায়ন ও সীমিত ক্ষমতা সার্বভৌমত্বের এক দীর্ঘ যাত্রাপথ প্রমাণ করে যে এটি কোনো স্থবির ধারণা নয়, অর্থাৎ সলিড কোনো এক জায়গায় স্থায়ী ধারণা নয়। সময়ের প্রয়োজনে এবং রাজনৈতিক বাস্তবতার নিরিখে সার্বভৌমত্ব নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায় সার্বভৌমত্ব একটি অচল তত্ত্ব নয়, বরং এটি অত্যন্ত গতিশীল ও বিবর্তনশীল ধারণা। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের উত্তর।